নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা আমরা এর আগে 23টা শিফট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের 24 নম্বর শিফট নিয়ে দেখব। তো অবশ্যই তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং আজকে আমাদের 24 নম্বর ক্লাস থেকে শুরু হবে। তার আগে তোমাদের সকলকে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রেস করে দেবে বেল আইকনটা, অল বেল আইকন, যাতে সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো নোটিফিকেশান পেয়ে যাও। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে। ওখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নোটিফিকেশান এবং পিডিএফ কিন্তু শেয়ার করা হয়ে থাকে। এবং তোমরা যদি এই সম্পূর্ণ যে এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, তার এই সম্পূর্ণ শিফট যদি বাই করতে চাও, তাহলে তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশনের একটা নাম্বার দেওয়া আছে 9593142593, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণ এনটিপিসি, যেখানে 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে। এখানে তোমাদের 33টা শিফট এক্সাম হয়েছিল এবং 300 প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে। এটা দুটো ভাগে কিন্তু প্রোভাইড করা আছে পিডিএফটি। তো অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই কিন্তু আসবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাদের বারবার কিন্তু রিপিট করে এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো। তো আগের দিন কিন্তু আমরা 23 নম্বর শিফট দেখেছিলাম, আজকে আমরা 24 নম্বর শিফট দেখব। তো আমাদের এখানকার আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1969 সালের ভারতে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? আমরা জানি 1969 সালে কিন্তু ভারতে 14টি রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংকগুলোকে, সেটা কিন্তু জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজড করা হয়েছিল আর কি। এখানে তোমাদের কিন্তু আরেকটা কোশ্চেন আসবে, যেটা কিন্তু ভারতের কোন প্রথম ব্যাংক, মানে ভারতের প্রথম করা হয়েছিল কোন ব্যাংকটি এই ন্যাশনালাইজড বা তোমাদের জাতীয়করণ। এটা তোমাদের কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করবে এনটিপিসিতে, যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ এবং এটার কিন্তু জাতীয়করণ হচ্ছে প্রথম, যেটা কিন্তু 1949, 1 জানুয়ারি 1949-এ কিন্তু এই আরবিআইয়ের কিন্তু তোমাদের ন্যাশনালাইজড হচ্ছে, অর্থাৎ জাতীয়করণ হচ্ছে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এর হেডকোয়ার্টার কিন্তু অবস্থান করছে তোমাদের মুম্বাই, মহারাষ্ট্রে। এবং তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসবে, যে বর্তমানে যে গভর্নর কে রয়েছে আরবিআইয়ের। এই কোশ্চেনটা তোমাদের নতুন হয়েছে, তাই তো? আগে তোমাদের কে ছিল? শক্তিকান্ত দাস ছিল, কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে কে? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা কিন্তু এখন বর্তমানে আরবিআই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে রয়েছেন। তো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, 2020 সাল পর্যন্ত ভারতে কতটি পারমাণবিক চুল্লি এটা কিন্তু ছিল। তো ভারতে, যেটা কিন্তু তোমাদের, যেহেতু তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল 2021-এ, নোটিফিকেশান এসেছিলো তোমাদের 2019-এ, তো এখানে সেই জন্য তোমাদের 2020 জিজ্ঞাসা করেছে, তো তোমাদের 2024 জিজ্ঞাসা করবে। 2020 অনুযায়ী কিন্তু ভারতে পারমাণবিক চুল্লি ছিল 22টি, কিন্তু বর্তমানে কিন্তু ভারতে 24টি কিন্তু পারমাণবিক চুল্লি রয়েছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কোন দেশ 2018 সালে ফিফা বিশ্বকাপ জিতেছে? অবশ্যই কিন্তু 2018 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের ফ্রান্স জিতে নিয়েছিল। এবং পরবর্তী ঠিক 2022 সালে হয়েছিল, প্রতি 4 বছর অন্তর হয়ে থাকে ফিফা ওয়ার্ল্ড কাপটা ফুটবলের। এবং পরবর্তী যখন 2022-এ হচ্ছে, কোথায় হয়েছিল? কাতার যে তোমাদের হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ 2022টা, এই কাতারে যখন হচ্ছে, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কে? আর্জেন্টিনা। এবং সেখানে কিন্তু ফ্রান্স কিন্তু রানার্স আপ হয়ে যাচ্ছে। তো 2018 সালে ফ্রান্স জিতছে এবং 2022 সালে কিন্তু ফ্রান্স এখানে রানার্স আপ হচ্ছে এবং জিতে যাচ্ছে আর্জেন্টিনা। তো এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের আসবে এবং তোমাদের এটাও আসবে যে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে। এই কোশ্চেনটাও তোমাদের জিজ্ঞাসা করা হবে, হোস্ট কান্ট্রি কে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরা কিন্তু 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এরা কিন্তু হোস্ট করতে চলেছে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, কোন দেশ, এটা ASCII এর সম্পূর্ণ যে নামটি সেটা কী হবে? তো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন অ্যান্ড ইন্টারচেঞ্জ, এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না কে? তো আমাদের এখানে সব চারটে অপশান ছিল এবং চারটের মধ্যে তিনজনা কিন্তু আমাদের ভারতের সংবিধানের যে খসড়া কমিটি, তার কিন্তু সদস্য ছিল। তো তোমাদের সদস্যগুলোকে দেখতে হবে। তো আমি একটু ছোট্ট করে বলে দিই যে কে কে সদস্যগুলো আছে। এখানে কিন্তু যে ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান কিন্তু আমাদের ছিল কে? ডক্টর বি আর আম্বেদকর। এবং এখানে মেম্বারগুলো হচ্ছে আমাদের আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, গোপালস্বামী আয়াঙ্গার, ডক্টর রাজেন্দ্র প্রসাদও ছিল, টি কৃষ্ণমাচারী ছিল, জওয়াহরলাল নেহরু ছিল এবং
তোমাদের আরেকজন ছিল যেটা কিন্তু বেগম তোমাদের আজিদ রাসুল ছিলেন, এবং ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু মানে প্রাইমারিলি তিনি কিন্তু হেড করছিলেন, তাই তো এই খসড়া কমিটির সভাপতি ছিলেন তিনি। তো এই সমস্ত কয়েকটা পার্সোনালিটি যাদের কিন্তু তোমাদের বারবার পরীক্ষা জিজ্ঞাসা করবে, এই নাম কটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ তোমাদের 4টে করে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে কে সদস্য ছিল বা কে ছিল না, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে এনটিপিসিতে। পরবর্তী আমরা প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সকালে যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই যুক্ত হয়ে যাবে। দুটো তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোতেই যুক্ত হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আর তোমাদের বলে রাখি এই যে চ্যানেলটা দেখছো AIR একাডেমি, যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের দুটো ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সকলে জানো, যেখানে ক্লাস দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং AIR একাডেমি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে কিন্তু তোমাদের SSC জিডির প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সলিউশন করা হচ্ছে, পরবর্তী ক্লাসও আসবে কালকের মধ্যে। এবং এখানে কিন্তু তোমাদের SSC জিডির জন্য স্পেশাল করে কিন্তু তোমাদের কুম্ভ মেলা থেকে যে সমস্ত SSCতে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেখান থেকে কিন্তু বাছাই করা সম্পূর্ণ কুম্ভ মেলা থেকে কমপ্লিট তোমরা এই টপিকটা পেয়ে যাচ্ছ অল AIR একাডেমি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী আমাদের এখানে কোশ্চেন আছে, 2019 সালের ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। নিচের মধ্যে কে বক্সিংয়ে সোনা জিতেছিল এক্ষেত্রে? সেক্ষেত্রে কিন্তু আমাদের তখনকার ট্রেন্ডিং টপিক ছিল, যেহেতু সোনা জিতেছিল, তো পূজা রানী তিনি কিন্তু সোনা জিতেছিলেন 2019-এর ব্যাংককের এশিয়ান যে বক্সিং চ্যাম্পিয়নশিপে। তো এক্ষেত্রে আমাদের দেখে রাখতে হবে কোন এডিশনটা কোথায় কোথায় হচ্ছে। এই যে 2019-এ হয়েছিল, এটা কিন্তু 30তম এডিশন ছিল, যেটা থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত হয়েছিল। এবং লাস্ট কিন্তু 2024-এ হয়েছে, যেটা 33তম কিন্তু তোমাদের সংস্করণ ছিল বা তোমাদের 33তম এডিশন ছিল, যেটা কিন্তু 2024-এ কোথায় হয়েছে? এটা কিন্তু থাইল্যান্ডে হয়েছে, এটাও থাইল্যান্ডে হয়েছে, ঠিক আছে। 2022-এটা তোমাদের জর্ডনে হয়েছিল, এটা তোমাদের মাথায় রাখবে। 2024-এ যদি জিজ্ঞাসা করে কোথায় হয়েছিল, থাইল্যান্ডে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল, যেটা 33তম। পরবর্তী প্রশ্ন আছে, হুমায়ুননামা মুঘলদের জগতের একটি আভাস দেয়, এই বইটি কে লিখেছিলেন? তোমরা সকলে জানো এটা, যে হুমায়ুননামা যে বইটা, এটা কিন্তু লিখেছিল গুলবদন বেগম, তার লেখা কিন্তু হুমায়ুননামা। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ যে অবস্থান করছে? আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, এটা হচ্ছে 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ নামক উদ্যানে, তাই তো। তো এক্ষেত্রে কিন্তু অমৃতসরে কিন্তু হয়েছিল, যেটা পাঞ্জাবে অবস্থান করছে, 1919-এর 13 এপ্রিল ডেটটা তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিচের কোন উপগ্রহটি ভারতের প্রথম ডেডিকেটেড তোমাদের মাল্টি ওয়েভলেংথ স্পেস অবজারভেটরি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাস্ট্রোস্যাট আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। তোমাদের স্পেস থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং লাস্ট যে মিশন হয়েছিল, যে তোমাদের কি ছিল, যেটা কিন্তু কারেন্টের টপিক ছিল, তোমাদের এর আগে কিন্তু বলেও দিয়েছিলেন, যেটা কিন্তু স্প্যাডেক্স মিশন, ঠিক আছে। স্প্যাডেক্স মিশন ইন্ডিয়ার কিন্তু লাস্ট যে ডকিং সিস্টেম, সেই ডকিং সিস্টেমটা কিন্তু ইতিমধ্যে সাকসেসফুলি হোস্ট করেছে, মানে কমপ্লিট করেছে আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তার জন্য অবশ্যই একটা লাইক করে দিতে পারো তোমরা, ঠিক আছে। তো স্প্যাডেক্স মিশন কিন্তু 2024 সালের শেষতম মিশন ছিল, আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিশন, যার জন্য কিন্তু একটা আন্তর্জাতিক ক্ষেত্রে মহাকাশ স্টেশন তৈরি করার চিন্তাভাবনা চলছে আমাদের ইসরোর তরফ থেকে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে আমাদের ইন্টারন্যাশনালভাবে। যেগুলো তোমাদের কারেন্টের টপিক ছিল এই ধরনের স্পেস রিলেটেড বা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ড অনার হোক বা যে কোনো কিছু, তোমাদের যে কটা কারেন্টের টপিক রয়েছে সব কিছু কিন্তু আমাদের এই পিডিএফে দেওয়া হয়েছে, যেটা কিন্তু তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর ইবুকের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই 80 টাকা পারচেস করতে পারবে সম্পূর্ণ পিডিএফটি। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। এপ্রিল 2024 থেকে শুরু করে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট পাচ্ছ। এই যে কোশ্চেনটা এনএসজির নতুন মহাপরিচালক, এটা কিন্তু নলিন প্রভাত, এটা কিন্তু অলরেডি তোমাদের এসএসসি এক্সামে এসছে, আমাদের রেলের এক্সামে এসছে। এছাড়া আমাদের এই কোশ্চেনটা তোমাদের এসছে, কোন কোশ্চেনটা এখানে বাদ দেবো, সমস্ত প্রশ্ন কিন্তু এখানে আসা কোশ্চেন। তো আমাদের এখান থেকে কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রতি মাসে টপ 100 কোশ্চেন রাখা আছে, তোমাদের অল্প পড়ে কিন্তু তোমরা বেশি নাম্বার পেয়ে যাবে। এই কোশ্চেনটা তোমাদের যদি বলি এমটিএসে কতবার এসছে, সিজিএল, সিএসএসএল, এমটিএস সমস্ত এক্সামে এসছে, এমনকি তোমাদের আরআরবি এক্সামেও কিন্তু এটা চলে এসছে। অর্থ কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন অরবিন্দ পানাগড়িয়া, যিনি কিন্তু 16তম। তো এই ধরনের কোশ্চেন অবশ্যই আসবে, বারবার এগুলো পরীক্ষায় চলে এসছে, এই সমস্ত প্রশ্ন আসার চান্স কিন্তু সব থেকে বেশি রয়েছে। অবশ্যই তোমাদের সকলকে বলবো, যারা যারা নাওনি অবশ্যই তোমরা 80 টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি বা পিডিএফটি তোমরা কিন্তু পারচেস করতে পারবে। এই নাম্বারটা যেটা আমি লিখছি 9593142593, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো।
তো চলো আমরা পরবর্তী ক্লাসে আসি। তার আগে অবশ্যই বলে রাখবো যে এসএসসি জিডি তোমরা যারা এক্সাম দেবে 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা 2024 সালে এক্সাম হয়েছিল। তার টোটাল যে 53টা এক্সামে শিফট হয়েছিল আর কি, তো তার কিন্তু জিকে কোশ্চেন তোমরা 50 টাকা দিয়ে তোমরা পারচেস করতে পারো ওই নাম্বার থেকে। তো অবশ্যই যারা যারা দরকার অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। পরবর্তী আমাদের এখানে কোয়েশ্চেন আছে একটি 2019 সালে যে স্ট্যানফোর্ড সমীক্ষা অনুসারে তোমাদের বৈশ্বিক যে উষ্ণতা ভারতীয় অর্থনীতিকে 1961 এবং 2010 দ্বারা সংকুচিত করেছে, যেটা কিন্তু 31% এই অর্থনীতিকে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে, যেটা কিন্তু জিমনোস্পার্ম কিন্তু এটা ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার পরিচালনা করে থাকে বা প্রচার করে থাকে, যেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটাকে আমরা ILO হিসাবে চিনি, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের কত সালে? অবশ্যই কিন্তু 1919-এ কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? অবশ্যই কিন্তু জেনিভাতে হেডকোয়ার্টার অবস্থান করছে, সুইজারল্যান্ডের জেনিভাতে। পরবর্তী আমাদের কি আছে? ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। তিনি কিন্তু বিক্রমাঙ্ক উপাধি নিয়েছিলেন, ধারণ করেছিলেন, তাকে ভারতের নেপোলিয়ানও বলা হয়, এবং তিনি কিন্তু গুপ্ত বংশের চতুর্থ রাজা ছিলেন, এবং তিনি কিন্তু মানে শ্রেষ্ঠ রাজা ছিলেন আর কি গুপ্ত বংশের ক্ষেত্রে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লিখেছিলেন? এটা কিন্তু মহাত্মা গান্ধীর লেখা। তো অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা একটু দেখে রাখবে। আর এই বইটা কত সালে এটা কিন্তু লিখেছিলেন? এটা কিন্তু 1909-এর দিকে তিনি কিন্তু এটা লিখেছিলেন, মহাত্মা গান্ধী। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতে কয়টি লোকসভা আসনে ভাগ করা হয়েছিল? অবশ্যই 543টি কিন্তু লোকসভা আসনে ভাগ করা হয়েছিল। এবং আমরা যদি 2024 সালের যে লোকসভা ইলেকশনের যদি কথা বলা হয়, অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের 543টি কিন্তু সিট সংখ্যা ছিল। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি কি আছে। নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথুরে পুরুষ নৃত্য মূর্তি এটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল, যেটা কিন্তু হরপ্পাতে হয়েছিল? হরপ্পা সভ্যতা কে কত সালে আবিষ্কার করছে? এইগুলো প্রশ্ন তোমাদের আসে। এগুলো প্রাচীন ভারতের ইতিহাস থেকে তোমরা এগুলো কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে রাখবে। যদিও তোমাদের একটু বলে রাখি, হরপ্পা সভ্যতা কিন্তু তোমাদের যে বর্তমান পাকিস্তানের মনগোমারি জেলায় অবস্থান করছে, রাভি বা ইরাবতী নদীর তীরে, তাই তো? আর এই হরপ্পা সভ্যতার আবিষ্কার করছে কে? অবশ্যই কিন্তু 1921 সালে আবিষ্কার করা হয়েছিল হরপ্পা সভ্যতা, যেটা কিন্তু দয়ারাম সাহানি কিন্তু এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন। ঠিক আছে, এখান থেকে আরেকটা নাম আমরা পাই, যেটা কিন্তু মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ যেটা মৃতস্তূপ, তাই তো? এবং এই মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু এখান থেকে কিন্তু আমরা বড় একটা স্নানাগারের হদিশ পাই, বৃহৎ শস্যাগার পাই। এবং এই হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতাটা এটা কিন্তু আবিষ্কার করেছিলেন কিন্তু কে? 1922 সালে, তার পরের বছরই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করছে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে, যেটা কিন্তু পঞ্চায়েতি রাজের প্রতিষ্ঠানে। ঠিক আছে, এই পঞ্চায়েতি রাজটা কত সালে তোমাদের এটা যুক্ত করা হয়েছিল বা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। তো এক্ষেত্রে তোমরা মুখস্থ রাখবে, এটা মনে রাখবে যে 1992 সালে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেটা কিন্তু 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের ভারতে। এবং প্রথম কিন্তু কোথায় হয়েছিল এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে, কোন রাজ্যে বা কোন জায়গায় এক্স্যাক্টলি একদম তোমাদের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং কত সালে। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি তোমাদের থেকে এটা এক্সপেক্ট করছি। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে। এবং এখানে কিন্তু তোমাদের এটাও মুখস্থ রাখবে যে 1992 সালেরই কিন্তু আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা কিন্তু 94তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের কিন্তু পৌরসভা অর্থাৎ কিন্তু তোমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু এটাও কিন্তু তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের যেটা তোমাদের কমেন্ট সেকশনে যেটা অ্যান্সারটা বলতে বললাম অবশ্যই সেটা তোমরা জানাবে। পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদন কেন্দ্র? অবশ্যই কিন্তু উড়িষ্যা সব থেকে বড় একটা বক্সাইট উৎপাদন কেন্দ্র আমাদের সারা ভারতের মধ্যে। পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন কর্তৃপক্ষ এপ্রিল 2019 সালে দ্য পেপারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এর আমানতকারীদের রুপিস যেটা আমাদের আছে 1514 কোটি টাকা উদ্ধার করতে সফল হয়েছিল? যে ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ, ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি। তো এক্ষেত্রে এটা আমাদের রাইট অ্যান্সার হবে। তারা কিন্তু এটা তখনকার কারেন্টের টপিক ছিল 2019-এর। পরবর্তী আমাদের কোশ্চেন আছে যেটা নিচের কোনটি প্রচলিত শক্তির উদাহরণ নয় বা উৎস নয়, যেটা উইন্ড মিল নয়। পরবর্তী প্রশ্ন আছে থাইরক্সিনের সংশ্লেষের জন্য অপরিহার্য কোনটি? অবশ্যই কিন্তু আয়োডিন কিন্তু থাইরক্সিনের সংশ্লেষের জন্য অত্যন্ত একটা অপরিহার্য উপাদান। এই জন্য কিন্তু আমাদের সস্তার যে লবণ রয়েছে NaCl
যে সোডিয়াম ক্লোরাইড, এই লবণের সাথে কিন্তু আমাদের আয়োডিন মেশানো হয়, যাতে এই যে গলগণ্ড রোগগুলো হয়ে থাকে এই সমস্ত, ঠিক আছে, এগুলো যাতে না হয় আয়োডিনের অভাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলো দেখে রাখবে। পরবর্তী তোমাদের কোশ্চেন আছে, কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অবশ্যই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা সংক্ষেপে এটিপি বলে চিনি, তাকে কিন্তু বলা হয় কোষের এনার্জি কারেন্সি। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ড্যাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মানে জায়েদ পদক নিয়ে সম্মানিত হয়েছেন? তো ইউনাইটেড আরব আমিরাত থেকে তিনি পেয়েছিলেন, আর এটা 2019-এর তোমাদের কারেন্টের টপিক ছিল, ওই জন্য জিজ্ঞাসা করেছে। আর বর্তমান কিন্তু 2024 সালেও কিন্তু নরেন্দ্র মোদী বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে, তোমরা একটু ছোট্ট করে আমি যদিও বলে রাখি তোমাদের, আর এগুলো যদিও তোমরা কারেন্টের টপিক হিসাবে আমাদের পেয়ে যাবে। তো এখানে কিন্তু প্রথমেই দেখে রাখতে হবে যে 2024 সালে কিন্তু ভুটানের থেকে পাচ্ছেন কি অর্ডার অফ দ্য ড্র্যাগন কিং, অর্ডার অফ দ্য ড্র্যাগন কিং হিসাবে পাচ্ছেন ভুটান থেকে। এবং রাশিয়া থেকে পাচ্ছে কি তোমাদের অর্ডার অফ অ্যান্ড্রিউ, এটা কিন্তু রাশিয়া থেকে পেয়েছিল নরেন্দ্র মোদী, ঠিক আছে। নাইজেরিয়া থেকে পেয়েছিল অর্ডার অফ দ্য নাইজের উপাধি, ঠিক আছে, তো নাইজেরিয়া থেকেও পাচ্ছে। এছাড়া ডোমিনিকা থেকে কিন্তু পেয়েছিল আমাদের নরেন্দ্র মোদী, যেটা কিন্তু নভেম্বর 2024 একদম শেষ মানে লেটেস্ট আর কি। তো এখানে কিন্তু যে পুরস্কার পেয়েছিল সেটা কিন্তু ডোমিনিকান অ্যাওয়ার্ড অফ দ্য অনার, ঠিক আছে, এই সমস্ত পুরস্কার পেয়েছিল। এছাড়া কিন্তু অর্ডার অফ এক্সেলেন্স কিন্তু পেয়েছিল গয়ানা থেকে, ঠিক আছে। এছাড়া আমাদের যে সমস্ত পুরস্কারগুলো, এগুলো একটু তোমরা দেখে নেবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের কিন্তু এনটিপিসি শুরু করে এসএসসি সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো অবশ্যই কোশ্চেনগুলো তোমাদের জন্য, সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তোমরা একটু করে দেবে, এবং শেয়ার কিন্তু করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এখনও যদি না করে থাকো। আর তোমাদের একটু বলে রাখি, আমরা যখন এমসিকিউ ক্লাস নিয়ে আসছি তখন দেখছি তোমরা সকলে একটু শেয়ার করছো বা লাইক করছো, কিন্তু আমরা যখন এক্সট্রা কোনো ডিটেলস দিয়ে তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আনছি বা অন্যান্য 1 লাইনের ফরম্যাটে আনছি, যেখানে অনেক ডিটেলসে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা না তো কোনো লাইক করছো না কোনো শেয়ার করছো। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে এই জিনিসগুলো না, এই যে এমসিকিউ প্যাটার্ন, এই এমসিকিউ প্যাটার্নে তোমরা কিন্তু এখানে কোনো ভালো স্কোর করতে পারবে না যতক্ষণ না আমাদের এই এক্সট্রা ডিটেলসগুলো যদি না জেনে থাকো। আর যদি তোমাদের সত্যি খারাপ লেগে থাকে এক্সট্রা ডিটেলস দিয়ে আমরা যখন অ্যান্সারগুলো করছি, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি কোনো রকম এক্সট্রা ডিটেলস বলবো না, শুধুমাত্র আমরা এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন অ্যান্সার করে চলে যাব, ঠিক আছে। তো অবশ্যই সেটা তোমরা জানাবে, ঠিক আছে। তোমরা একটু সাপোর্ট করবে যদি তোমাদের ভালো লাগে, লাইক এবং শেয়ার, আর কিচ্ছু তো চাই না। পরবর্তী আমাদের কোশ্চেন আছে 24 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার আনুমানিক শতাংশ কত? অবশ্যই কিন্তু 65.46% কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। আর সবথেকে বেশি সাক্ষরতার হার সবথেকে বেশি কোথায় আছে? এটা কিন্তু কেরালায় রয়েছে সবথেকে বেশি, এবং বিহারে কিন্তু কম রয়েছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে ড্যাশ এবং ড্যাশ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ওয়েব ফাইলস এবং মিড ফাইলস দুই ধরনের সাউন্ড ইনফেক্ট ফাইল যা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যোগ করা যায়, ঠিক আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দুটো ফাইলের সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, কম্পিউটার থেকে। পরবর্তী কোয়েশ্চেন আছে ড্যাশ হায়দ্রাবাদের রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ ডেটা প্রচার এবং এরিয়াল রিমোট সেন্সিং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থনের জন্য দায়ী। এক্ষেত্রে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার NRSC এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। এই কোশ্চেনটা তোমরা দেখে রাখতে পারো, এই কোশ্চেনটার কিন্তু তোমাদের ফুল ফর্মও জিজ্ঞাসা করা হবে, যেটা কিন্তু NRSC, যার ফুল ফর্ম ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 2019 সালে জাতিসংঘের পরিবেশ পরিষদ UNEA, এটা কিন্তু আমাদের ভারত দ্বারা পরিচালিত দুটি প্রস্তাব গৃহীত হয়েছিল, এবং কোনটি ছিল এই দুটি রেজলিউশন? অবশ্যই কিন্তু একক পরিবাহী প্লাস্টিক এবং টেকসই নাইট্রোজেন ব্যবস্থাপনা, এই দুটোই আমাদের রাইট অ্যান্সার হবে। এটা 2019-এর কারেন্টের টপিক ছিল, এই জন্যই কিন্তু কোয়েশ্চেনটা করেছিল। পরবর্তী কোয়েশ্চেন আছে নিচের কোন এয়ারলাইন্স তহবিলের অভাবে 17 এপ্রিল 2019-এর তারিখে অনির্দিষ্টকালের জন্য সমস্ত যে কার্যক্রম স্থগিত করা হয়েছে? এটা কিন্তু জেট যে তোমাদের রয়েছে এয়ারওয়েজ, তার জন্য কিন্তু। আর এটাও তখনকার কারেন্টের টপিক ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট কিন্তু তোমাদের অনেক ভালো মাত্রায় কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে রেলের সমস্ত এক্সামে। তো অবশ্যই তোমরা কারেন্টের পিডিএফটি কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো। পরবর্তী কোশ্চেন আছে সোভিয়েত যে প্রজাতন্ত্র, যেটাকে আমরা USSR হিসাবে চিনি, স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশের নাম বলো, তাই বলছে, যেটা কিন্তু লিথুয়ানিয়া কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। সোভিয়েত প্রজাতন্ত্রের একটা স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশ এটা। পরবর্তী কোশ্চেন আছে কত সালে আর কি রাজা জর্জ তৃতীয় মাদ্রাজের সুপ্রিম কোর্ট স্থাপন করেছিলেন, যেটা 1800 সালে কিন্তু স্থাপন করেছিলেন। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু আবারও রিপিট হবে, এই কোশ্চেনগুলো সেম কোশ্চেন কিন্তু রেল কিন্তু বহুবার রিপিট করে। পরের কোশ্চেন আছে নিচের কোন যন্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি? যেটা কিন্তু অবশ্যই জেনারেটর।
নেক্সট আছে কম্পিউটারে ডেটা প্রসেস করতে নিচের কোন ভাষা প্রয়োজন হয়ে থাকে, যেটা কিন্তু বাইনারি সিস্টেম, ঠিক আছে, বাইনারি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আছে আমাদের কি, JNNURM এর সম্পূর্ণ ফুল ফর্ম নামটি কি হবে? জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, ঠিক আছে, এক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফুল ফর্ম হয়ে যাবে। ইউএনডিপি এর সম্পূর্ণ ফুল ফর্ম কি? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু রাইট অ্যান্সার হবে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 22শে নভেম্বর 1965 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। এর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করা হতে পারে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা ইউএনওর যে হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটি, এক্ষেত্রেও কিন্তু এরও রাইট অ্যান্সার হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, নিচের কোন বাদ্যযন্ত্রের মাধ্যমে ভি বালাসারা যুক্ত ছিলেন? অবশ্যই কিন্তু পিয়ানোর সাথে যুক্ত ছিলেন ভি বালাসারা। নেক্সট আছে, নিম্নলিখিতদের মধ্যে কে চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল? অবশ্যই কিন্তু গাছ এবং বন বাঁচানো, গাছকে বাঁচানো, এটাই কিন্তু আমাদের চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল, যেটা কিন্তু হয়েছিল এই মুভমেন্টটা 1973-তে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে কিন্তু আমাদের যে ভারতীয় ইএসটি, ভারতের যে প্রমাণ সময়, আর গ্রিনিচ মিন টাইম, যেটা কিন্তু গ্রিনিচের যে গড় সময়, এটা কত থেকে কত মানে আমাদের এটা এগিয়ে বা পিছিয়ে? এটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ফ্রম দ্য জিএমটি, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন আছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কখন সমগ্র শিক্ষা অভিযান চালু করে? এই স্কিমটির উপর দৃষ্টি নিবন্ধন করে, অর্থাৎ শিক্ষার গুণমান উন্নত করা এবং শিশু ও শিক্ষকদের ক্ষমতায়নের জন্য প্রযুক্তি ব্যবহার করা, যেটা কিন্তু 2018-এর কারেন্টের টপিক ছিল, ওই জন্য কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে। নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে, লেন্সের শক্তির এসআই একক বা লেন্সের ক্ষমতার একককে আমরা কিন্তু বলে থাকি ডায়াপ্টর। এই কোয়েশ্চেনটা তোমাদের বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে, এমনকি আমাদের রাজ্যেরও বিভিন্ন পরীক্ষায় এটা চলে এসেছে। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাকে আমরা আইএনসি হিসাবে চিনি, এর লাহোর 39তম যে অধিবেশন নিম্নলিখিত কোন বছরে, অর্থাৎ লাহোর অধিবেশনটা জিজ্ঞাসা করছে, যেটা আমরা সকলে জানি যে 1929 সালে হয়েছিল কংগ্রেসের লাহোর অধিবেশন, যেখানে পূর্ণ স্বরাজের আমরা এই কথাটা জানতে পারি, পূর্ণ স্বরাজ সম্পর্কে। এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে বহুবার বিভিন্ন রকম প্রশ্ন হয়। এর ফাউন্ডারকে জিজ্ঞাসা করা হয়, এর ফাউন্ডার হয়ে যাবে অ্যালান অক্টোভিয়ান হিউম, কিন্তু এক্ষেত্রে ফাউন্ডার হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তোমাদের 1885। কত সাল? 1885-এ কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, ঠিক আছে। আর এর প্রথম অধিবেশন যখন হয়েছিল, তার সভাপতি ছিলেন ডক্টর উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করা হয়, একটু দেখে রাখবে। এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় যে মহিলা, আমরা যদি প্রথম ভারতীয় মহিলার কথা বলি, তাহলে কিন্তু সরোজিনী নাইডু আমাদের রাইট অ্যান্সার হবে। বা আমরা যদি প্রথম মহিলার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু শ্রীমতী অ্যানি বেসান্ট কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এমনকি গান্ধীজির থেকেও প্রশ্ন আসছে যে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? গান্ধীজি কিন্তু বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। এই যে সালটা, এই কত সালে তিনি বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল, এই সালটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু দুটো হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকলো, বেলগাঁও অধিবেশন কত সালে হয়েছিল, এর আগে একটা তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, তো সেটাও কিন্তু তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। অবশ্যই যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, বেশি মাত্রায় লাইক এবং শেয়ার হয়ে থাকে, পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা বেশি মাত্রায় লাইক শেয়ার করো, ঠিক আছে। পরবর্তী আমাদের শিফট নাম্বার থাকবে 25 নম্বর শিফট, এই ক্লাসে কিন্তু তোমাদের কিন্তু ক্লাসটা আসবে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাস থাকবে, যেটা এসএসসি জিডিতে অবশ্যই আসবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু মহাকুম্ভ মেলা, যেটা কিন্তু 2025-এ হচ্ছে, যেটা 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি তোমাদের কত তারিখ পর্যন্ত সামথিং চলবে। এটা কিন্তু তোমাদের 144 বছর পর কিন্তু এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু মহাকুম্ভ মেলা হতে যাচ্ছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে, ঠিক আছে। এছাড়া কিন্তু 12 বছর পরও কিন্তু অর্ধকুম্ভ মেলা হয়ে থাকে। তো এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে ডিটেলস ডিসকাশন হবে। এবং এসএসসি বা এসএসসি মানে বেশি কোয়েশ্চেন করেছে আর কি, রেল তো তোমাদের সেই 5 বছর পর তোমাদের আবার পরীক্ষা হচ্ছে। সে যাই হোক, এসএসসিতে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আসছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কুম্ভ মেলা সম্পর্কিত সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন। তো চলো আসছি পরবর্তী ক্লাসে। তোমাদের যদি এই পিডিএফটি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনটা যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয়, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, 9593142593 নাম্বারে। আরপিএফ এসআই 2024-এর যে এক্সাম হয়েছিল, লাস্ট এক্সাম হয়েছিল, এবং
লাস্ট যদিও না, তারপরেও কিন্তু গ্রেড 3-র এক্সাম হয়েছিল। তো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের থেকে কিন্তু অনেকে কিন্তু যারা নিয়েছে তারা কিন্তু এটা পড়ে অনেক কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়েছে। তারা আমাদের কমেন্ট সেকশনে, অর্থাৎ আমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারা কিন্তু জানিয়েছে যে আরপিএফ এসআই যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এই এনটিপিসি থেকে কিন্তু পেয়ে গেছে। তো যারা যারা এনটিপিসি দেবে তাদেরকে সকলকে বলবো, অবশ্যই যারা কিন্তু নাওনি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যারা পড়ছো না, আমাদের থেকে নিতে হবে এমন কোনো মানে নেই। তোমরা যে কোনো বই কিনে পড়তে পারো বা অন্য কোনো জায়গা থেকেও দেখতে পারো। আর যাদের থেকে নাও তারা কিন্তু সাবধানে নেবে, ঠিক আছে? অনলাইন যদি কোনো জায়গা থেকে নিয়ে থাকো তো অবশ্যই তারা কিন্তু 10 বছর বা 20 বছর বলে কিন্তু তোমাদের 1 বছরের দিচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই কিন্তু তোমাদের মানে ঠিকঠাক হচ্ছে না। কারণ আমি তোমাদের দিচ্ছি 1 বছরের, যেটা কিন্তু 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, 133টা শিফটে সলিউশন। এবং অনেকে কি করছে, অনেকে কিন্তু তারা বলছে 10 বছর বা 20 বছর দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নেবে, যদি 10 বছর বা 20 বছরে বলে থাকে সেখানে কিন্তু মিনিমাম তোমাদের 10,000 থেকে 15,000 কোশ্চেন থাকার কথা। যদি সেখানে থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেই পিডিএফটা অবশ্যই নেবে, ঠিক আছে? কারণ তোমরা যত বেশি সংখ্যক তোমরা প্রশ্ন পড়বে তত বেশি তোমাদের কমনের রেকর্ড করবে। কারণ এখানে কিন্তু তোমাদের আগের বছরের প্রশ্ন সব থেকে বেশি মাত্রায় কিন্তু রিপিট হয়ে থাকে এই রেলে, ঠিক আছে? তো আমার কাছে শুধুমাত্র লাস্ট এক্সাম যেটা হয়েছিল 2020-21-এ, সেই লাস্ট এক্সামের 133টা শিফটের যে 133টা শিফটের 5,000 প্লাস জিকে কোশ্চেন আছে, ঠিক আছে? আর যদি কারো কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হয় অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা নিয়ে নিতে পারো, কারণ এখানে কিন্তু 90% আমরা কিন্তু কমনের রেকর্ড করেছি এসএসসি এবং রেলের সমস্ত এক্সামে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে রাখবে। আর আমাদের প্লেলিস্ট সেকশনটা তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা দেখে রাখবে, ওখান থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আসছি পরবর্তী ক্লাসে, ধন্যবাদ সকলকে। আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হতে ভুলবে না। ধন্যবাদ।